হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। শিউলিপুর গ্রামে রমেশ তার দ্বিতীয় স্ত্রী এবং তার এক ছেলে গোবিন্দ আর এক মেয়ে লতাকে নিয়ে বসবাস করতেন। রমেশের দ্বিতীয় স্ত্রী মোটেও ভালো ছিল না। সে রাজেশের ছেলে গোবিন্দকে এবং তার মেয়ে লতাকে একদমই পছন্দ করতেন না। সৎ ছেলে মেয়ে বলে তাদেরকে দিয়ে সারাদিন কাজ করাতো আর ঠিক মতো খেতেও দিত না। নে এখন এই রুটিগুলো খেয়ে আমাকে উদ্ধার কর দেখি। এ মা, এটা তো পোড়া রুটি। এই পোড়া রুটি যে খেতে পাচ্ছিস সেই তোদের জন্য অনেক। মা, আমি এই পোড়া রুটি খাবো না। তুমি তো আমাদের দিয়ে সারাদিন কাজ করিয়ে নাও আর খেতে দাও এই পোড়া রুটি। আমরা খাবো না এইসব। আমি বাবাকে তোমার নামে সব কিছু বলে দেব। বলবো তুমি আমাদের দিয়ে অনেক কাজ করো আর ভালো করে খেতেও দাও না, আর তুমি ভালো করে ব্যবহারও করো না। ও তাই নাকি? আমার নামে নালিশ জানাবি বুঝি? তা জানা। তোদেরকে বাধা দিচ্ছে কে? তোর বাবা কি করতে পারে আমার জানা আছে। তোর বাবা তো একটা ভীতু, বুঝলি? আমি যা বলবো তোর বাবা তাই শুনবে। তাই আমার ব্যাপারে নালিশ জানিয়ে কোনো লাভ নেই। আর আজকাল দেখছি তোদের বড্ড পাকনা গজিয়েছে। খুব মুখে মুখে কথা বলতে শিখে গেছিস, তাই না রে? মনে হয় তোদের একটা ব্যবস্থা করতে হবে। নে এই রুটিটা খেয়ে আমাকে উদ্ধার কর দেখি। এইসব বলে ওদের সৎমা সেখান থেকে চলে যায়। দিদি রে, সৎমা আমাদেরকে একদমই ভালোবাসে না রে। আমাদের মা কোথায় চলে গেল দিদি? মা আমাদের কত ভালোবাসতো, আর বাবা কেরাম পাল্টে গেছে। এখন আর আগের মতন ভালোবাসে না, খালি সৎমায়ের কথা শোনে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আমাদের মা আমাদেরকে অনেক ভালোবাসতো, আর সৎমা আমাদের দিয়ে শুধু কাজ করায় আর ঠিক মতো খেতেও দেয় না। ভাই তুই কাঁদিস না, এখন তুই এটাই খেয়ে নে। এই ছেলে মেয়ে দুটোর ডানা গজিয়েছে। এদের মনে হচ্ছে ডানা কাটতে হবে, আর এদের একমাত্র আমার ভাই শামুই সাহিস্তা করতে পারে। আজই শামুকে খবর পাঠাতে হবে। পরের দিন রিতার ডাকে তার ভাই শামু আসে আর শামুকে সব কথা খুলে বলে। আরে দিদি, তুই নিশ্চিন্তে থাক। ওই মেয়ে তোর মুখে মুখে তর্ক করেছে, ওর ব্যবস্থা আমি করছি। ওকে কিভাবে শাস্তা করতে হয় তা আমার জানা আছে। শোন, ওদের যদি এখন শাস্তা করা না হয় তাহলে দেখবি কদিন পরে ওরাই তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। মেয়েটার অনেক বুদ্ধি আছে। এরপর শামু রিতাকে লতার শায়েস্তা করার ব্যাপারে বুদ্ধি দেয়। রিতা শামুর কথা মতো লতার কাছে যায়। মা, লতা একটা সর্বনাশ হয়ে গেছে। তোর ভাই কুয়োর মধ্যে আটকে আছে, যখন তখন পড়ে যেতে পারে। মা চল, আমাদের ওকে বাঁচাতে হবে। তুমি কি বলছো এইসব? ভাই কুয়োর কাছে? চলো এক্ষুনি, আমি আমার ভাই কিচ্ছু হতে দেব না। এরপরে রিতা লতাকে নিয়ে কুয়োর পাশে যায়, কিন্তু সেখানে গিয়ে লতা অবাক, কেন কি সেখানে তার ভাই ছিল না। মামা, ভাই কোথায়? শোনো মামুনি, এখানে তোমার ভাই নেই। তোমাকে আমি মিথ্যে কথা বলে এখানে এনেছি। তোর খুব ডানা গছিয়েছে, তাই না রে? আমার দিদির সঙ্গে তর্ক করিস, হ্যাঁ? আর আমার জামাইবাবুকে দিদির ব্যাপারে নালিশ করবি বুঝি? এর একটা উচিত শিক্ষা তোকে দিতে হবে। এরপর শামু লতাকে কুয়োর মধ্যে ঝুলিয়ে রাখে। মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর তোমার মুখের উপর কথা বলবো না। মা আমাকে এখান থেকে তুলো
করছে মা। এবারে থাক ঝুলে, দেখ কেমন লাগে আমার মুখের ওপর কথা বলা, তাই না? এখন থাক এখানে ঝুলে, খুব ভালো হবে। কিছুক্ষণ পর লতা হঠাৎ কুয়োর মধ্যে পড়ে যায়। আরে ভাই, মেয়েটা তো কুয়োর মধ্যে পড়ে গেল, ও তো এখন মরে যাবে। তোর যদি এত মায়া লাগে, যা তাহলে ওকে কুয়ো থেকে বাঁচিয়ে নিয়ে আয়। আমি বাবা পারবো না। না বাবা, আমিও পারবো না। তাহলে এখন কি হবে? যা হয়েছে ভালো হয়েছে, একটা ঝামেলা দূর হয়েছে। এরপরে দুজনে বাড়ি চলে আসে। তারপরের দিন গোবিন্দ লতাকে কোথাও খুঁজে না পেয়ে তার সৎ মায়ের কাছে যায়। মা, দিদি কোথায় গেছে? তুমি কি জানো আমার দিদি কোথায়? তোর দিদি কোথায় গেছে আমি কি করে জানবো? যা তুই কাজ কর, অনেক কাজ বাকি আছে। সারাদিন শুধু শুয়ে বসে না থেকে একটু কাজ কর, যা। তারপরে গোবিন্দ তার বাড়ির সব কাজ করতে থাকে। দিদি, তুই কোথায় গেলি আমার ছেড়ে? প্রথমে আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গেল, এখন তুইও চলে গেলি দিদি। আমি তো একা হয়ে গেলাম রে। ঠিক তখনই লতার আত্মা গোবিন্দর সামনে চলে আসে। কাঁদিস না ভাই, আমি এইখানেই আছি তোর কাছে। তুমি কে? আর আমার ঘরে কি করে এলে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর দিদি লতা। তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার দিদি হতেই পারো না। আমার দিদি আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি অন্য কেউ। আমি তোর দিদি ভাই। আমাকে সৎমা ও তার ভাই কুয়োতে ফেলে মেরে ফেলেছে। এরপর লতা সব কথা গোবিন্দকে খুলে বলে। কাজের জন্য ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। এরপর লতা গোবিন্দর সাথে পুরনো দিনের মতন ওর সাথে ঘুমিয়ে পড়ে। গোবিন্দ, এই গোবিন্দ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বাড়ির কাজ কে করবে শুনি? এইসব বলে তার সৎ মামা সেখান থেকে যাচ্ছিল, তখন হঠাৎ লতার আত্মা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। ও বাবা, আমার খুব লাগলো রে, আমার মনে হয় কোমরটা ভেঙে গেল। বাবা রে বাবা। এই দেখে গোবিন্দ খুব খুশি হয় আর হাসতে থাকে। খুব ভালো হয়েছে। এটা দেখে শামু খুব রেগে যায়, কিন্তু তার পায়ে ব্যথা পাওয়ায় সে কিছুই করতে পারে না। এরপর রীতা তার ভাইকে ঘরে নিয়ে যায়। খুব ভালো হয়েছে, ও ভালোই শাস্তি পেয়েছে। তোকে এত খুশি দেখে আমার অনেক ভালো লাগছে। আর ওই খারাপ লোককে আরো শাস্তি দিতে হবে। এরপরে লতা শামুর কাছে যায়। এই, কে তুমি? আমি লতা, যাকে তোমরা মেরে ফেলেছো। এখন এই শাস্তি তোমাকে পেতে হবে। এরপরে লতা তার সৎ মামাকে কুয়োতে ফেলে দেয়, আর সাঁতার না জানাতে শামুরও মৃত্যু হয়। আর এদিকে রীতা তার ভাইকে দেখতে না পেয়ে প্রচন্ড রেগে যায়। গোবিন্দ, এই গোবিন্দ, আমার ভাই কোথায় রে? বল, এক্ষুনি বল, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি হয়েছে? ওর সঙ্গে এমন ব্যবহার করছো কেন? তোমার ছেলে আমার ভাইয়ের সাথে নিশ্চয়ই কিছু করেছে। কাল ওর ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ পেয়েছি আমি। কি রে গোবিন্দ, এক্ষুনি বল, আমার ভাই কোথায়? না বললে আমি এক্ষুনি তোকে মেরে ফেলবো। রীতা যখনই গোবিন্দকে মারতে যায়, লতার ডাইনি সেখানে হাজির হয়। খবরদার, আমার ভাইয়ের গায়ে হাত দেবে না। কে কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি লতা, যাকে তোমরা মেরে ফেলেছো। তুই জীবিত কি করে হয়ে গেলি? তুই তো মরে গিয়েছিলি। তোমাদের শাস্তি দেওয়ার জন্যই আমি ফিরে এসেছি।
এরপরে রীতাকে লতা সেই কুয়োর কাছে নিয়ে যায় আর রীতাকে কুয়োতে ঝুলিয়ে রাখে। এইসব দেখে গোবিন্দ বলে, দিদি ওনাকে ছেড়ে দে, যতই হোক তিনি তো আমাদের মা। কিন্তু রূপা গোবিন্দর কোনো কথাই শোনে না, সে লতাকে কুয়োতে ফেলে দেয়। মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কোনোদিনও কাউকে দেখে ভয় পাবো না। এখন থেকে আমি গোবিন্দর অনেক খেয়াল রাখবো। এরপরে লতা উধাও হয়ে যায়